নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো রাজনীতিকদেরকে আমরা নেতা মনে করছি, এই মানুষটাকে আমার নেতাই মনে হয় না। এ কর্মী হবারও যোগ্যতা রাখে না। যে বিরোধী দল বলছে তাহলে বিরোধী দলের এই শর্ত আমি মানি না বা এই কথা আমি বিরোধিতা করব, সেই জায়গায়ও নেই। সেই জায়গাটা এখন নন নেগোশিয়েবল, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপির যদি কোনো ভিতরে কার্পণ্য থাকে সেটা থেকে বের হয়ে আসা উচিত। আপনার এনসিপির মুখ্য সমন্বয়ক গতকাল সম্ভবত শাহবাগে একটি আন্দোলন বা যদি বলে আন্দোলন হয়েছে, সেখানে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছে, আপনার যদি মুজিববাদী হওয়ার ইচ্ছা হয় আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হতে পারবেন না। মুজিববাদের পথে হাঁটতে চাইলে কঠিন লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সীমান্ত হত্যা পশিন বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকে খত দিয়ে পদত্যাগ করার দাবিও জানান তিনি। অন্যথায় পদত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি দেন। আপনার কেন মনে হচ্ছে যে সরকার মুজিববাদী পথে হাঁটছেন? তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা প্রশ্নের অ্যাড্রেস করে দিই। সময় কম। আচ্ছা, যেটা হচ্ছে যে যেই কথাগুলো আসছে, ধরেন যে হ্যাঁ ডেফিনেটলি রামিসের যেই রায়টা আসলো সেটা আমরা সবাই সাধুবাদ জানাই এবং খুব দ্রুত সময় আসছে, কিন্তু এই রায়গুলোর বাস্তবায়ন এবং আসিয়ার একটা ইনসিডেন্ট আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি, এবং সেটার কিন্তু এখনও রায় বাস্তবায়ন হয়নি। তো এই রায় বাস্তবায়নগুলোর জন্য আমি মনে করি যে বর্তমান সরকার আরও দায়িত্বশীল হওয়া উচিত, এবং শুধুমাত্র যেই ইস্যুগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, মেন স্ট্রিমে আসছে, সেই ইস্যুগুলো দ্রুত সলভ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু জানি যে আরও হাজারটা ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। আমরা এগুলোরও যেরকম আমরা পজিটিভ দিক দিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ওইটাও বলবো যে আসলে 1%-এর জায়গায় আরও 99% ইস্যু আসছে, যেটা জাস্ট মেইন স্ট্রিম আসছে না দেখে তারা হয়তো দেখতে পাচ্ছে না। এছাড়া ধরেন যে এটা কিন্তু বিরোধী দলেরও দায়িত্ব তুলে আনা। হ্যাঁ ডেফিনেটলি, আমরা তো সেটাই করছি, কিন্তু আবার সেটা করতে যে আবার অনেক সময় এটার প্রশ্নের সম্মুখীন, আপনারা শুধু বিরোধিতাই করে যাচ্ছেন কেন, আপনারা শুধু এইগুলোই নেগেটিভ ব্যাপারগুলোই কেন আনছেন? কিন্তু আমাদের কাজ তো আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা, তাদের ব্যাপারগুলো আনা, এবং যে হত্যাগুলো বললো যে আসলে তাদের ইন্টেনশনটা আছে কিনা। আপনি যদি হত্যাকাণ্ডগুলোর ডেটাগুলো দেখেন, সেখানে আপনি দেখবেন বিএনপির অন্তর্কোণ দলে একটা বড় রেশিওতে মানুষ মারা গেছে। আবার দেখা যাচ্ছে বিএনপির দলে বিভিন্ন পোস্ট পদবিতে আছে, তারা ওপেনলি কোনো ব্যবসায়ীকে কুপিয়ে মারছে, খুন করছে। তো এই ঘটনাগুলো কিন্তু দলীয়ভাবেই কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে অথবা সাপোর্ট দেওয়া হচ্ছে, বা একরকম সাপোর্ট কিন্তু জায়গা না থাকলে তারা এই কাজগুলো ডে বাই ডে করতে পারে না। কিন্তু এখানে তাদেরকে গ্রেপ্তারও করছে, দল থেকে বহিষ্কারও করছে। সর্বশেষ গাজীপুরে গত পরশুদিন কিন্তু একজনকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করার জন্য দল থেকে এবং সরকার দুইভাবেই কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে ভাই, যে সেটা নট গুড এনাফ, বা তাদেরকে যেই প্রক্রিয়াতে আসলে দলগত জায়গা থেকে নিয়ন্ত্রণ করা উচিত, বা বর্তমানে যেহেতু সরকারে আছে আরও দায়িত্বশীল, যেহেতু আমার দল সরকারে, তাহলে আমার আরও দায়িত্বশীল হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে মানে হত্যা তো আসলে খুব মানে নর্মাল কিছু না, যে আমি যে বহিষ্কার করে দিলাম বা গ্রেফতার করে ফেললাম। এখানে তো দলেরও একটা বড় দায় থাকে। এছাড়া ধরেন যে মাদকের জায়গাটা, আমি যদি বলি যে মাদক চোরাচালান বা ওইগুলো কোন এরিয়াতে বেশি হয়, কক্সবাজার বা এই এরিয়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বদি জামিন পেয়ে যাচ্ছে বা জামিন পাওয়ার পথে, বা তার যে সহযোগী এরা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। আমি ফেসবুকে ফলো করলাম যে তার যারা ছেলে মেয়ে, এরা আবার নতুন করে আমি দেখছি যে আস্তে আস্তে বিভিন্ন রকম প্রচার প্রচারণা করছে। আমি জানি এটা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদের এরিয়া। তো তাদের কি কোনো, কারণ এটা তো হয়ে আসছে, মানে আপনি মানে প্রশাসনের সাহায্য ছাড়া মাদক বাংলাদেশে কিভাবে ঢুকবে? প্রশাসন মানে মাদক চোরা কারবারে তো এত শক্তিশালী হয়ে উঠে নাই। আমরা তো বদিকে দেখছি যে আওয়ামী লীগের এমপি হয়ে সে হচ্ছে যে কিভাবে আরো তার সাম্রাজ্য গড়ে তুলছে, এবং এটার সাথে সরকারের একদম উচ্চ পর্যায়ের লোকজনের কানেকশন থাকে, কারণ একটা বড় অঙ্কের টাকা এর মাধ্যমে আসে। তো আমি মনে করি যে এই 4 মাসে হয়তো বা সেই জায়গাটাও নেগোসিয়েশন করে হয়তো বা চেয়ার বদল করে এই জায়গাটা তৈরি করছে। আমি চাইবো যে বিএনপির সরকার পুরোপুরি মাদককে যেন নির্মূল করা হয়, সেই জায়গাটা জানি দ্রুত করে। এছাড়া আরো অনেকগুলা ইস্যু আসছে, সেটা না আপনার প্রশ্নটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, হ্যাঁ মুজিববাদের যেই কথা বা উনার যে বক্তব্য, এটা আমার মনে হয় যে উনার থেকে শোনাটাই ভালো, কারণ এটা তো আমাদের দলীয় পজিশনের জায়গা, বা এটা আমি বলবো না। তবে আমি আপনাকে একটু বলি, সবাই যখন ব্যক্তিগত বক্তব্য দেয়, আমি সবসময় দেখেছি আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি যারা আছে তারা যখনই কোনো কিছু বক্তব্য আসে তখন বলে এটা তার ব্যক্তিগত বক্তব্য। তাহলে এই ধরনের ব্যক্তিগত বক্তব্যগুলো দেওয়ার জন্য কি দলের পক্ষ থেকে কোনো ধরনের চার্জ করা হয় কিনা? হ্যাঁ, সেটা চার্জ করা হয়। আমাদের তো একটা নির্দিষ্ট ডেকোরাম বা আমাদের নির্দিষ্ট পার্টি লাইন কি, সেই ব্যাপারে তো আমি এখন এসে আমি কিন্তু বক্তব্য দেওয়ার সময় বলে নেই যে এটা দলীয় আমাদের চিন্তা।
আবার আমার ব্যক্তিগত কোনো মতামত থাকলে সেটা আমি বলে নিই যে আমার এটা ব্যক্তিগত মত, যেটার দায়ভার আমি পার্টিকে দিতে পারবো না। তারপর আমি যদি যেহেতু একটা দলকে ওন করি, একটা দলের দায়িত্বশীল পর্যায়ে আছে, আমার কথাগুলো আসলে দলীয়ভাবে কাউন্ট করা হয়, সেটাকে আমি বলছি। মানে আপনি যেই বক্তব্যটি উপস্থাপন করেছেন পুরোপুরি কি ইন্টেনশনে কি কতটুকু কি বলছে সেটা আমি নাসিরউদ্দিন ওনার মতো করে বলতে পারবো না। তবে আমি যতটুকু জিস্ট মনে করি সেটা হচ্ছে যে এই যে মানে বাংলাদেশে যেভাবে ভারত নতুন করে এই হাই কমিশনার নিয়োগ দেওয়ার পরে লাস্ট 53 ইয়ার্সে হচ্ছে যে এরকম কোনো পলিটিক্যাল কোনো নিয়োগ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। তো আমরা এটা বুঝতে পারছি যে হাইলি প্ল্যান করে আসলে এই ত্রিবেদীকে আসলে এখানে অ্যাপয়েন্টেড করা হয়েছে, এবং তিনি আসার পরই তার বক্তব্য কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক ছিল। একটা মানে স্বাধীন একটা রাষ্ট্রে তিনি এসে বলতে পারেন না যে আমাদের বাতাস মাটি 160 মিলিয়ন জনগোষ্ঠীকে আমরা একসাথে এক কাতারে দেখবো বা এরকম সামথিং। এখানে বিএনপি কোনো দায় দেখেন কিনা? হ্যাঁ, বিএনপির দায়িত্ব অবশ্যই আছে যে তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে আরও স্ট্রং ভূমিকা পালন করতে হবে। কারণ তারা যদি মনে করে যে আওয়ামী লীগ যে কায়দায় আসলে বাংলাদেশ পরিচালনা করেছিল, অথবা আওয়ামী লীগ যে কায়দায় ক্ষমতায় 17 বছর ধরে টিকে ছিল, তাই টিকে থাকার পেছনে তো অবশ্যই ভারতের আশীর্বাদ সবসময় ছিল, এবং এখনো আছে দেখেই হাসিনা খুবই আরামায়েশে দিল্লিতে অবস্থান করছে। এই আওয়ামী লীগের চিটার বাটপার যেসব ছোটকা এইসব সন্ত্রাসী যেগুলো আছে, এগুলো কলকাতা টলকাতা বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে যে এখন ফটকাবাজি করে বেড়াচ্ছে। তো তাদের আশীর্বাদ না থাকলে তো তার এই কাজগুলো করতে পারতো না। তো এখন বিএনপির জায়গা থেকে আমি মনে করি যে তাদের এই জায়গাটায় স্ট্রিক্ট হওয়া উচিত, মানে তাদের এই ভয়টা পাওয়া উচিত না। কারণ তার বোঝা উচিত যে বাংলাদেশের মানে 20 কোটি জনগণ, বাংলাদেশের বিরোধী দল সবাই এই বাংলাদেশের প্রশ্নে এক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক। এখানে বিদেশি কোনো রাষ্ট্র আলাদা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে, সেই জায়গাটা এখন নন নেগোশিয়েবল। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপির যদি কোনো ভিতরে কার্পণ্য থাকে সেটা থেকে বের হয়ে আসা উচিত, না হলে আসলে দিন শেষে আবার একটা আওয়ামী লীগ প্যাটার্নের একটা গভর্নমেন্টের দিকে আমরা। আমি সাইদ খান, আমি একটু তথ্য দেই। যদি বলি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তারা বলছেন ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ সীমান্তে কথিত পুশব্যাকের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে, এবং তারা বলছে প্রায় 5000 মুসলিমকে পুশিন করেছে শুভেন্দু। এইটি তাদের প্রতিবেদন। এবং সেই সাথে আমার প্রশ্নটা হলো, বাংলাদেশের পক্ষ থেকে কেবল, যদিও বলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, আর চিঠি দেওয়ার পরও কোনো সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো কোনো কার্যকর হচ্ছে না কেন? উনিই বলছেন যে আসলে আমরা পররাষ্ট্রনীতি থেকে বা কূটনৈতিক দিক থেকে আমরা সফলতা পাচ্ছি না কেন এই বিষয়গুলো, বিশেষ করে সীমান্ত হত্যা, পুশিন, এই বিষয়গুলোকে, এখানে ঘাটতি কোথায়? জি, আমি এই প্রসঙ্গে আসি। তার আগে আমার সহ আলোচক সাইদ মুস্তাফিজ একটি বিষয় বললেন, সেই জায়গা থেকে একটু কথা বলি। যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই তিনি দেখছেন যে বিএনপি বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অপরাধের ছড়াছড়ি। তো আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি তো সামাজিক হয়ে ওঠেনি, এই জায়গায় তো সব অসামাজিক তথ্যের ছড়াছড়ি আমরা দেখছি। এবং রাজনৈতিক দলগুলো রাজপথ বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর রাজনীতি করছে। হ্যাঁ, এটির কারণে কিন্তু এই অপতথ্যগুলো ছড়াচ্ছে। কারণ এটি কারা করছে আপনারা ভালো করেই জানেন। এই যে বট শব্দটি, বাংলাদেশে বট শব্দটি বিরোধী দলের হাত থেকেই কিন্তু এই সমাজে ছড়িয়েছে। তারা হচ্ছে কি গোপনে বিরোধী দলের আছে, আর কারণে আর বট এগুলো বাংলাদেশে যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, যার পিতৃ পরিচয় দিয়ে রাজনীতি করতে পারে না, নিজের নাম প্রকাশ করতে পারে না, তারাই তো গুপ্ত, এবং তারাই গোপনে কৌশল অবলম্বন করতে হয়। এটি কি অবশ্য কৌশল বলা যায় না, এটি অপকৌশল। এই অপকৌশল যারা প্রয়োগ করে তারাই তো বটের দিকে যায় প্রকাশ্যে। যেমন আমি আমার আইডি দিয়ে পোস্ট করতে পারি যে কোনো কিছু, বেনামে, ছদ্মনামে, অন্য নামে, পশু পাখির নামে, এগুলো দিয়ে আইডি যারা করে তারাই তো হচ্ছে গুপ্ত। তো সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমরা ব্যবহার করছি অসামাজিক কাজে, মানুষের চরিত্র হননে, ব্যক্তিগত আক্রমণের কাজে ব্যবহার করছি, অসামাজিক কাজে। এটি তো সামাজিক হয়ে ওঠেনি। যেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো রাজনীতিকদেরকে আমরা নেতা মনে করছি, এই মানুষটাকে আমার নেতাই মনে হয় না। এ কর্মী হবারও যোগ্যতা রাখে না। দেখুন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথমে করেছে ইসলামী ছাত্র শিবির। তিনি কিন্তু সে দাঁত কেলিয়ে একেবারে স্বীকার করেছেন তাকে শিবিরের ওই যে নারায়ণগঞ্জ থেকে যে এমপি হয়েছে সে তাকে ওত পরিয়েছিল। এরপরে গণসংহতি আন্দোলন মনে হয় কিছুদিন করেছিল। হ্যাঁ, তারপরে সেই জায়গা থেকে গেল এবি পার্টিতে, তারপর গেল এনসিপিতে। ভাই, তার বয়স কত? কি জন্য দল পাল্টিয়েছে বলে? মানে দল পাল্টাইছে বলতে কি, তার কোনো ফিক্স চরিত্র নাই, যার নিজের কোনো ফিক্স চরিত্র নাই। দেখুন,
একেবারে গোড়া মৌলবাদী রাজনৈতিক দল যেটা জামাত, এর সংগঠন হচ্ছে শিবির, একেবারে মৌলবাদী সংগঠন, ধর্মভিত্তিক। সেই জায়গা থেকে সে গেল বাম গণসংহতি আন্দোলনে, এরপর থেকে আবার ফিরলো এবি পার্টিতে। কিছুটা মানে তারা বলে যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, জামাতের রাজনীতি ভুলাতে, সেই জায়গা থেকে আবার এবি পার্টিতে ফিরলো। আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথম যে দল পাল্টানো? না না, এত অল্প সময়ে এত বহুমাত্রিক চরিত্র রাজনীতিতে আমরা দেখিনি। রাজনীতিতে দল পাল্টানো দোষের কিছু না, দল পাল্টাইতেই পারে, যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই যে বাম, ডান এবং মধ্যমপন্থা, পরে এখন সর্বশেষ এনসিপিতে আসছে। আমি মনে করি এনসিপির যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আকাশ সমান সম্ভাবনা, আজকে জামাতের সাথে মিলে এনসিপির সংসদে যাওয়া লাগতো না, এনসিপির হাতে পায়ে ধরে জামাতের বা অন্য অনেকের রাজনীতি করতে হতো। সেই জায়গাগুলো নষ্ট করেছে। এনসিপি বিএনপির সাথে কথাবার্তা আমি এনসিপি কারোর সাথে এনসিপি কার সাথে জোটে যাবে, কার সাথে জোটে যাবে না, এটা তার দলীয় সিদ্ধান্ত, তাদের ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় এনসিপির যে গ্রহণযোগ্যতা, যে উত্থান ছিল, সেই উত্থান একেবারে নষ্ট করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো দুই একটা চরিত্রই এদেরকে ধ্বংস করেছে। আমার মনে হয় কি, এই এনসিপিকে বেড়ে উঠতে না দেওয়ার জন্য জামাতের ফান্ডিংয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা এইসব বক করছে। দেখুন, আমাদের রাজনীতিতে এই মুহূর্তে একজন ইনু নাই, একজন হাসান মাহমুদ নাই, এরপরে এরকম টাকলা মুরাদ নামের ক্যারেক্টারগুলো নাই। তো এই সব ক্যারেক্টারগুলো কিন্তু সে ফুলফিল করছে। তার মানে কি জানেন, এটা রাজনীতিকে নষ্ট করছে। একটা জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা ভালো রাজনীতি আসবে, মানে শালীন রাজনীতি থাকবে, সেই জায়গায় এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো লোক রাজনীতির গালাগালির সংস্কৃতি আবারও মানে সে রাজনীতিতে ইন্ডোর্স করলো। এটি অবশ্যই রাজনীতির জন্য ভালো না। আপনি যেটি বললেন পুশিন নিয়ে, যা আমাদের কূটনৈতিকভাবে আমাদের সরকার সফল হচ্ছে না কেন, ব্যর্থও তো হচ্ছে না। হ্যাঁ, ধরে নিতে পারেন পুশিন বন্ধ হয়নি, পুশিন থামেনি। কিভাবে সফল হলো যে প্রধানমন্ত্রী আমি কিন্তু সফল উপদেশটাকে আমি কিন্তু সফল হয়েছে, ব্যর্থ হয়েছে থেকে পাঠিয়ে দেওয়া হলো। সফল হয়নি কিন্তু ব্যর্থও তো হয়নি, চেষ্টা তো আছে। আপনি খেলা শেষ না হওয়া পর্যন্ত তো আপনি বলতে পারেন না যে এক দল জিতে গেল, এক দল হেরে গেল। যেহেতু এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের আলোচনার মধ্যে আছে, চিঠি চালাচালিও কিন্তু দতিয়ালি আলোচনার মধ্যে আছে, হয়তো এটা থামছে না। ইন্ডিয়া তো আমাদেরকে ভৃত্যের চোখে দেখে, এটি তো সেই শেখ মুজিব শুরু করে গেছে, সর্বশেষ তার কন্যা শেখ হাসিনা এই দেশটাকেই ভারতের কোলে তুলে দিয়েছিল। হ্যাঁ, আর ভারতের যে সরকারই আসুক না কেন, বাংলাদেশ নীতিতে তাদের কিন্তু তারা লেন্স চেঞ্জ করে না। সেই জায়গা থেকে ভারতের এই মানসিকতা, দাদাগিরি মানসিকতা চেঞ্জ হতেও তো কিছুটা সময় লাগবে। তারপরে দেখুন, এই মুহূর্তে সরকার, বিরোধী দল এবং রাজপথের যারা রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু সবাই এই ইস্যুতে অন্তত একই সুরে কথা বলছে। কিন্তু সরকার কিন্তু এই জায়গায় যে বিরোধী দল বলছে তাহলে বিরোধী দলের এই শর্ত আমি মানি না বা এই কথা আমি বিরোধিতা করব, সেই জায়গায়ও নেই। সরকার কিন্তু খুবই আন্তরিক। দেখুন, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি কিন্তু এক ধরনের প্রতিবাদ হতে পারে, তার কিছু দুর্বলতা থাকতেই পারে, সেটি সমালোচনা অবশ্যই করি, পরবর্তীতে যেন তিনি এই ধরনের ভুল না করেন। প্রতিবাদ তো তিনি জানিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এটি বলেছেন, যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত এই পুশিন নিয়ে যেটা হচ্ছে, আমরা প্রয়োজন বোধে আন্তর্জাতিক পর্যায়ে মহলে যাব। এবং গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে ভারতের এই পুশিন এটি মানবাধিকার লঙ্ঘন, এটি মানবাধিকার আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সো দ্যাট সরকার এটা নিয়ে কনসার্ন। এখন আমি আর একটু ভিন্নভাবে বলতে চাই, পুশিন তো আপনারা করতে চান দাদারা, শুভেন্দু দাদা, আপনার মাও তো বরিশালের মেয়ে, আপনিও পুশিনের মধ্যে পড়ে যান, আপনিও চলে আসেন। সাথে আপনার যে পূর্বপুরুষের বোন টোন যেগুলো আছে, হাসিনা টাসিনা, আওয়ামী লীগের যতগুলো পালিয়ে আছে 8-9 হাজার, এগুলোকেও পুশিন করেন। এগুলো তো আমরা প্রত্যাশা করি যে এই মালগুলো পুশিন করেন। এগুলোর ভিসা পাসপোর্ট কিছু নাই, এগুলো সন্ত্রাসী, খুনি, অপরাধী। আপনি খুনিকে আশ্রয় দিচ্ছেন, আর চাষা ভূষা শ্রমিক এদেরকে পুশিন করছেন, যারা অনেক বছর ধরে আপনার দেশের বসবাস করছে, আপনার দেশের নাগরিক। এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুন, অপরাধীদেরকে পুশিন করুন। আপনারা সারা বিশ্বে নন্দিত হবেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে শিখবে।